ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা। কিছুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, সেখানে জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদেরকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নবিচিত্রা সমাধান করাবো, এবং জিজ্ঞাসা করেছিলাম যে সেই সমাধানটা কি আমি কোয়েশ্চেন সেটটা ধরে ধরে করাবো, মানে গোটা কোয়েশ্চেন সেট ধরে ধরে করাবো, নাকি চ্যাপ্টার ওয়াইজ করাবো। তো তোমরা অনেকেই বলেছো যে চ্যাপ্টার ওয়াইজ করাতে, ওই জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ করেই করাবো। কি করব, প্রত্যেকটা কোয়েশ্চেন সেট থেকে আমাদের মোটামুটি হয়তো 14 কিংবা 15টা সেট আছে। সেই 14-15টা সেট থেকে একটা স্পেশাল চ্যাপ্টার, একটা স্পেসিফিক চ্যাপ্টার, যেমন ধরে নিলাম চলতরিৎ, তাহলে সমস্ত কোয়েশ্চেন থেকে চলতরিতের প্রশ্নগুলোকে করব, ঠিক আছে। তো আজকে চলতরিৎ না, আজকে এই ভিডিওতে আমরা করব ভৌতবিজ্ঞান বিষয়ের পরীক্ষাগারে ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন যে কেমিস্ট্রির পার্টটা আছে সেই পার্টটা করব। এই ভিডিওতে আমরা করব এমসিকিউ এবং 1 নম্বরের প্রশ্নগুলো, ঠিক আছে। তাহলে সেট 1-এর প্রশ্ন, স্কুলের নামগুলো আমি লিখিনি, খালি সেট নাম্বারটা আমি লিখে দিয়েছি। সেট 1-এর প্রশ্ন, নাইট্রোলিম হলো অপশান এ CaC2, অর্থাৎ এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড প্লাস নাইট্রোজেন। না, ক্যালসিয়াম কার্বাইড প্লাস নাইট্রোজেন এটা না, কারণ ক্যালসিয়াম কার্বাইড আর নাইট্রোজেন এর বিক্রিয়া ঘটানো হয় 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তারপরে নাইট্রোলিম তৈরি হয়। তারপর নাইট্রোজেন এবং অ্যামোনিয়ার কোনো গল্পই নাই, তাহলে এটা হবে না। আর ডি হবে না, সি ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বন, ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের যে মিশ্রণ সেটাকে বলা হচ্ছে নাইট্রোলিম। এই যে ক্যালসিয়াম কার্বাইড এবং নাইট্রোজেনকে যদি 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি বিক্রিয়া করানো হয় তাহলে এইটা তৈরি হয়। যাই হোক, পরের প্রশ্ন, স্মেলিং সল্টের একটি উপাদান হলো, এটা হচ্ছে সেট 2-এর প্রশ্ন, স্কুলের নাম কিন্তু আমি লিখিনি। তো এটার উত্তর হবে অ্যামোনিয়াম কার্বনেট। স্মেলিং সল্টের একটি উপাদান হলো অ্যামোনিয়াম কার্বনেট। তারপরে নেক্সট প্রশ্ন, ঘুমের ওষুধ বারবিটিউরেট প্রস্তুতিতে ব্যবহৃত হয়, ঘুমের ওষুধ বারবিটিউরেট প্রস্তুতিতে ব্যবহৃত হয় কি, ইউরিয়া। নেক্সট সেট 4-এর প্রশ্ন, প্রদত্ত কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়, গাঢ় H2SO4, P2O5, CaO, CaCl2। এটা সেট 4-এও আছে এবং সেট 10-এও এই প্রশ্নটা রিপিট পড়েছে, ওই জন্য সেট 10-এ আর এটা করিনি। তো যাই হোক, এটার উত্তর আমরা সবাই জানি ক্যালসিয়াম অক্সাইড, এবং এটা মাধ্যমিক পরীক্ষায় পড়েছিল 2017 থেকে 24-এর মধ্যে একবার এই প্রশ্নটা পড়েছিল। এবার H2SO4 কেন ব্যবহার করা হয় না, H2SO4 ব্যবহার করা হয় না কারণ H2SO4 হচ্ছে একটি অ্যাসিড এবং অ্যামোনিয়া আমরা জানি ক্ষারীয় প্রকৃতির। তো অ্যাসিডের সঙ্গে ক্ষার বিক্রিয়া করে লবণ তৈরি করে, H2SO4 এর সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট লবণ উৎপন্ন করে। অন্যদিকে ফসফরাস পেন্টাঅক্সাইড, এটিও হচ্ছে একটি আম্লিক, এটাও চলবে না। আর ক্যালসিয়াম অক্সাইড, এটা ক্ষার, এটাও, আর অ্যামোনিয়া ক্ষার, ওই জন্য এটার সাহায্যে বিক্রিয়া করানো হয়, মানে শুষ্ক করা হয়। আর ক্যালসিয়াম ক্লোরাইড এটা দ্বারা করা হয় না, কারণ ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করে একটি যুত যৌগ তৈরি করে। নেক্সট সেট 5-এর প্রশ্ন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাসকে যে আয়তন অনুপাতে মেশানো হয়, 4টা অপশন দেওয়া আছে, সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে 1:3। কারণ আমরা যদি বিক্রিয়াটা দেখি তাহলে হেবার পদ্ধতির বিক্রিয়া হচ্ছে N2 + 3H2 দিয়ে তৈরি হবে 2NH3, তাই তো, 3 × 2 = 6, 3, হ্যাঁ, তাহলে 2NH3, তাহলে এখানে N2-র আগে কিছু না, মানে কি আছে 1, তাহলে 1, 3, তাহলে 1:3, নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাসকে 1:3 অনুপাতে মেশানো হয়। তারপরে নেক্সট সেট 6-এর প্রশ্ন, ক্যালসিয়াম সায়ানামাইডকে আর্দ্র বিশ্লেষিত করলে যে গ্যাসটি পাওয়া যায় সেটি হচ্ছে অ্যামোনিয়া, এবং বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়াটা হচ্ছে CaCN2, এটা হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড, নাইট্রোলিমের একটি উপাদান। ক্যালসিয়াম সায়ানামাইডকে আর্দ্র বিশ্লেষণ মানে মনে রাখতে হবে জলের সাথে বিক্রিয়া, তাহলে CaCN2 3H2O থেকে তৈরি হবে 2 অণু অ্যামোনিয়া
প্লাস ক্যালসিয়াম কার্বনেট CaCO3। এটা বিক্রিয়াটা লিখে দিলাম, টেক্সট বই হয়তো এটা পাওয়া যাবে না। তারপর প্রশ্ন, হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়? অপশন এ অ্যামোনিয়া, অপশন বি কপার সালফেট, অপশন সি ফেরাস সালফেট, অপশন ডি ফেরাস সালফাইড। তাহলে উত্তর হবে কি ফেরাস সালফাইড। তারপরে প্রদত্ত কোনটি আর্দ্র হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? গাঢ় H2SO4, P2O5, P2O5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ হাইড্রোজেন সালফাইডের আম্লিক ধর্ম আছে, হাইড্রোজেন সালফাইডের আম্লিক ধর্ম আছে। কিন্তু আচ্ছা, এখানে প্রশ্ন হতে পারে হাইড্রোজেন সালফাইডেরও তো আম্লিক ধর্ম আছে, গাঢ় H2SO4-এরও আম্লিক ধর্ম আছে, তাহলে গাঢ় H2SO4-কেও তো ব্যবহার করতে পারতাম, কেন P2O5-কে ব্যবহার করলাম? ক্যালসিয়াম অক্সাইড হবে না ক্ষার, ক্যালসিয়াম ক্লোরাইড হবে না, এটাও ক্ষার, তাহলে এই দুটো বাদ গাঢ় H2SO4 হতে পারতো, এটা তো অ্যাসিড আমলিক, তাহলে এইটা কেন হবে না? এটা কারণ গাঢ় H2SO4 H2S-এর সঙ্গে বিক্রিয়া করে গাঢ় H2SO4 মানে গাঢ় সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে, H2S প্লাস H2SO4 বিক্রিয়া করে কি কি তৈরি করবে? বিক্রিয়া করে তৈরি করবে জল প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস সালফার। এবার এখানে একটু সমতা বিধান করতে হবে, দাঁড়াও সমতা বিধানটা এখানে যদি 2 2 4 2 যদি 2 বসাই, এখানে যদি 2 বসাই তাহলে হয়েছে, হ্যাঁ এবার হয়ে গেছে। তাহলে এই জন্যে গাঢ় H2SO4-কে ব্যবহার করা হয় না। যাই হোক, তারপরে লাব্লাং পদ্ধতিতে প্রস্তুত করা হয় নাইট্রোজেন, HCl, অ্যামোনিয়া, H2SO4, HCl হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা গেল সেট 9-এর প্রশ্ন। আচ্ছা, সেট 9 হলো, এরপরে সেট 10 থাকবে, কিন্তু সেট 10-এর প্রশ্নটা বললাম যেহেতু সেট 4-এর যে প্রশ্নটা ছিল সেটা রিপিট ছিল, ওই জন্য সেট 10 আর লিখিনি। এই যে সেট 10-এ প্রদত্ত কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়, এটাই দেখবে সেট 10-এ আছে। এবার সেট 11, রয়্যাল ওয়াটার হলো কি হবে? অ্যাকোয়া রিজিয়া। এখন প্রশ্ন হতে পারে অ্যাকোয়া রিজিয়াটা কি? অনেকেই হয়তো জানো, তাও আমি এখানে নিচে জায়গা আছে লিখে দিচ্ছি, অ্যাকোয়া রিজিয়া হলো HCl ও HNO3। HCl মানে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, HNO3 মানে নাইট্রিক অ্যাসিড, এর 3:1 অনুপাতের মিশ্রণ, 3:1 অনুপাতে মিশ্রণ। এরকম করে এমসিকিউ করতে করতে অনেক অজানা জিনিস জানা যায়, আর মানে চ্যাপ্টারটা রিভিশনও হয়ে যাবে, ওই জন্য চ্যাপ্টার ওয়াইজ করলে সুবিধা। তো যাই হোক, HCl ও HNO3 এর 3:1 অনুপাতে যে মিশ্রণটা তৈরি হয় তাকে বলা হচ্ছে অ্যাকোয়া রিজিয়া। এখন এই অ্যাকোয়া রিজিয়ার ভূমিকাটা কি? এই অ্যাকোয়া রিজিয়া সোনা, তারপরে প্ল্যাটিনাম এরকম যেগুলো দামি ধাতু আছে, সোনা আর প্ল্যাটিনামকে এরা দ্রবীভূত করতে পারে। মানে দ্রবীভূত করতে পারে মানে কি? যেমন লবণ জলে গুলে যায়, ঠিক তেমনি সোনা আর প্ল্যাটিনাম এই যে HCl HNO3 3:1 অনুপাতে মিশ্রণ অর্থাৎ অ্যাকোয়া রিজিয়াতে দ্রবীভূত হয়ে থাকতে পারে, ওই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাকোয়া রিজিয়া। আর রয়্যাল ওয়াটার কেন? রয়্যাল ওয়াটার বলা হচ্ছে এই কারণে, আমরা জানি কি জলে সবাই দ্রবীভূত হয়, কিন্তু এটা রয়্যাল ওয়াটার কেন? এইটাও হচ্ছে এক প্রকার জল, কিন্তু রয়্যাল মানে কি? রয়্যাল মানে হচ্ছে দামি। এখানে এই যে রয়্যাল ওয়াটার, এখানে দামি দামি ধাতু দ্রবীভূত হয়, ওই জন্য এর নাম হচ্ছে রয়্যাল ওয়াটার। যাই হোক, তাহলে আমার অত জানার দরকার নাই, রয়্যাল ওয়াটার হলো অ্যাকোয়া রিজিয়া। তারপরের প্রশ্ন, কালাজ্বরের ওষুধ তৈরিতে কোন যৌগটি প্রয়োজন? উত্তর হবে ইউরিয়া। অপশন 4টা পড়লাম না, সেট 12 ছিল ইউরিয়া। তারপরে লাব্লাং পদ্ধতিতে প্রস্তুত করা হয়,
লা ব্ল্যাঙ্ক পদ্ধতিতে প্রস্তুত করা হয় অ্যামোনিয়া H2SO4 HNO3। লা ব্ল্যাঙ্ক পদ্ধতিতে তো মনে হয় HCl তৈরি করা হয়। হ্যাঁ, তাহলে HCl নয়, তাহলে ডি কোনোটি নয় উত্তর। তারপর লাস্ট MCQ সেট 14, নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাসটিকে শনাক্ত করা যায়? উত্তর হবে কি? অ্যামোনিয়া। বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে নেসলার বিকারকের সাহায্যে। ঠিক আছে, তাহলে এই গেল MCQ। এবার আসছি 1 নম্বরের প্রশ্নতে। প্রথম প্রশ্ন সেট 1-এর 1 নম্বরের প্রশ্ন। আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয়? তাহলে প্রথমে বিক্রিয়াটা লিখে ফেলি। বিক্রিয়াটা হলো কি, পটাশিয়াম ডাইক্রোমেট মানে K2Cr2O7, তার সাথে হচ্ছে কি জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ মানে অবশ্যই জল থাকবে, জল না, H2SO4 প্লাস 4H2SO4 প্লাস 3H2S। এখান থেকে তৈরি হবে হচ্ছে ক্রোমিক সালফেট, সবুজ বর্ণের যে ক্রোমিক সালফেট লবণ, সেই ক্রোমিক সালফেট লবণটা উৎপন্ন হবে Cr2SO4 3 প্লাস 7H2O প্লাস 3 সালফার। এখানে যেহেতু বর্ণের পরিবর্তন চেয়েছে, তাহলে কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট সবুজ বর্ণের ক্রোমিক সালফেটে পরিণত হয়। এবার কি করে পরিণত হয়? কমলা বর্ণের আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণকে এই যে হাইড্রোজেন সালফাইড আছে, এটা বিজারিত করে সবুজ বর্ণের ক্রোমিক সালফেট লবণ উৎপন্ন করে, আর নিজে জারিত হয়ে এই যে সালফারে পরিণত হয়। ঠিক আছে, তারপরে 2 নম্বর প্রশ্ন। সালফান কি? সালফান হলো SO3 অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইডকে সালফান বলা হয়। এটা পেয়েছিলাম ওলিয়াম প্রস্তুতির সময়, মানে H2SO4 প্রস্তুতি, তখন এখানে সালফান কথাটা পাওয়া যাবে। হ্যাঁ, স্পর্শ পদ্ধতি। তারপরে যাই হোক, লাইকার অ্যামোনিয়ার পরিমাণ কত? এটা হবে 35%। লাইকার অ্যামোনিয়ার পরিমাণ 35%। নেক্সট প্রশ্ন, বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়? বায়ুমণ্ডলের কোন যৌগ উৎপন্ন হয়? তৈরি হয় হচ্ছে নাইট্রিক অক্সাইড N2 প্লাস O2 দিয়ে তৈরি হয় 2NO। এখানে শর্ত বিদ্যুৎ স্ফুলিঙ্গ আর উচ্চ তাপমাত্রা, ওটা আপাতত আমার মনে নেই, ওটা লিখে নিতে হবে। ঠিক আছে, তারপরে এই প্রশ্নটারই একটা অথবা আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে, একটা সাদা রঙের অধক্ষেপ পড়ে, সেই অধক্ষেপের সংকেত লিখতে বলেছে। তাহলে বিক্রিয়াটা কীরকম হয়, যে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। এবার অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানেই হচ্ছে সেটা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, মানে NH4OH, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে যদি বিক্রিয়া ঘটানো হয়, তাহলে তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড, মানে Clটা যাবে অ্যামোনিয়ার গ্রুপের কাছে, আর OH গ্রুপটা চলে আসবে অ্যালুমিনিয়ামের কাছে। এবার AlOH3 হবে, যেহেতু অ্যালুমিনিয়ামের যুক্ত 3, তাহলে OH এর কাছেও 3 আসবে। তাহলে এখানে OH এর কাছে 3 আসলো, এখানে তো ছিল না, তাহলে এখানে বসিয়ে দিলাম 3, তাহলে এখানে হয়ে গেল 3। হ্যাঁ, এটা হচ্ছে বিক্রিয়া। তাহলে জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত এই যে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের অধক্ষেপ পড়ে, এটা হচ্ছে তার সংকেত। নেক্সট পরের প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। লাইকার অ্যামোনিয়া আম্লিক প্রকৃতির হয়। এটা হবে মিথ্যা, কারণ লাইকার অ্যামোনিয়া হলো অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। অ্যামোনিয়া ক্ষারীয়, তাহলে লাইকার অ্যামোনিয়াও ক্ষারীয়। তারপর নেক্সট, একটি বর্ণহীন জলীয় দ্রবণের মধ্য দিয়ে H2S চালনা করলে PbS এর কালো রঙের অধক্ষেপ ও অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। বর্ণহীন পদার্থটির নাম ও সংকেত লেখো। এটা হবে যৌগটির বর্ণহীন পদার্থটির নাম ও সংকেত লেখো। সংকেতটা হবে সম্ভবত PbCH3COO2, যেহেতু এটার নাম। আর যৌগটির নাম হবে লেড
অ্যাসিটেট। ঠিক আছে, তারপরের প্রশ্ন, আমাদের বইয়ের সম্ভবত লেড নাইট্রেট দিয়ে বিক্রিয়াটা দেওয়া ছিল, লেড নাইট্রেটের সঙ্গে। হ্যাঁ, তাহলে লেড নাইট্রেটের সাথে যদি বিক্রিয়াটা তুলনা করি, এটা হয়তো অনেক বইয়ে দেওয়া থাকবে না, তাহলে লেড নাইট্রেটের সাথে যদি বিক্রিয়াটা তুলনা করি, তাহলে লেড নাইট্রেটের সাথেও অনেকটা বিক্রিয়াটা এরকমই ছিল, H2S, তাহলে তৈরি হয়েছিল পি লেড সালফাইড প্লাস তৈরি হয়েছিল হচ্ছে 2HNO3। এখানে নাইট্রিক অ্যাসিড তৈরি হয়েছিল, কিন্তু এখানে যেহেতু অ্যাসিডিক অ্যাসিড তৈরি হয়েছে, তাই জন্য আমাকে অ্যাসিডিক অ্যাসিডের যে গ্রুপ, এই অ্যাসিডটা বসাতে হলো। ঠিক আছে, তারপর প্রশ্ন, নাইট্রোলিমের উপাদান কি? নাইট্রোলিমের উপাদান হলো CaCN2 মানে ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস হচ্ছে কার্বন, CaCN2 প্লাস কার্বন, এটাকে বলা হচ্ছে নাইট্রোলিম। ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের মিশ্রণকে বলা হচ্ছে নাইট্রোলিম। সেট 8-এর প্রশ্ন, হাইড্রোজেন সালফাইডের গন্ধ কীরূপ? হাইড্রোজেন সালফাইডের গন্ধ পচা ডিমের মতো। আর একটা জিনিস বলেছে, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটি গ্যাসের সমন্বয়ে একটি কঠিন পদার্থের নাম লেখো। কি হবে? অ্যামোনিয়ার সাথে HCl গ্যাসের বিক্রিয়া, অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের বিক্রিয়া, হ্যাঁ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের বিক্রিয়া তৈরি হবে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, সাদা ধোঁয়া দেখতে পাওয়া যায়। তারপরে প্রশ্ন, তৈলচিত্রে সাদা রং পুরনো হলে কালো হয়ে যায় কেন? বাতাসে উপস্থিত H2S গ্যাসের জন্যে। এটা আর একটু ডিটেলসে লিখলে ভালো, বাতাসে উপস্থিত H2S গ্যাসের জন্য। কেন? যে তৈলচিত্রে যে সাদা রং ব্যবহার করা হয়, সেই সাদা রঙের মূল উপাদান হলো সীসা। এবার সীসার যে কোনো যৌগ সঙ্গে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে লেড সালফাইড উৎপন্ন করে, এবার লেড সালফাইড আমরা জানি কালো, ওই জন্য কালো হয়ে যায়। তারপরে 2.10 সেট 10-এর প্রশ্ন ছিল, একটা ছিল, সেটা হচ্ছে সেট 1-এর প্রশ্ন রিপিট। সেট 1-এর প্রশ্ন রিপিট ছিল, যে এই প্রশ্নটা ছিল এখানটায়, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটে জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয়? এটা ছিল, এটা একদম হুবহু প্রশ্ন ছিল, ওই জন্য এটা তুলিনি। এটার সাথে একটা অথবা ছিল, নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয়? নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় উৎপন্ন হয় বাদামি। তারপরে স্পর্শ পদ্ধতিতে SO2 অর্থাৎ সালফার ডাই অক্সাইড থেকে সালফার ট্রাইতে রূপান্তরিত করতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? SO2 থেকে SO3-তে করতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? এটার উত্তর হবে V2O5। V2O5 মানে কি? ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড বা V2O5, বা এই ক্ষেত্রে প্ল্যাটিনামও ব্যবহার করা যায়, প্ল্যাটিনাম বা V2O5, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড বা প্ল্যাটিনাম। আর একটা প্রশ্ন বলেছে, এর অথবা লাভ-ব্ল্যাঙ্ক পদ্ধতিতে HCl প্রস্তুতিতে বিকারক হিসেবে কি ব্যবহার করা হয়? উত্তর হবে সালফিউরিক অ্যাসিড, H2SO4। তারপরের প্রশ্ন, এটা সেট 12-র প্রশ্ন, লেখা হয়নি। ওলিয়ামের রাসায়নিক নাম, এটা হবে পাইরোসালফিউরিক অ্যাসিড, পাইরোসালফিউরিক অ্যাসিড, আর সংকেত H2S2O7। আর এর অথবা থেকে আছে চিলি সল্টপিটার কি? চিলি সল্টপিটার বলা হয় সোডিয়াম নাইট্রেটকে। তোমরা যদি জানতে চাও যে সোডিয়াম নাইট্রেটকে চিলি সল্টপিটার কেন বলা হয়, তাহলে কমেন্টে জানাবে, আমি জানিয়ে দেবো, রিপ্লাই দিয়ে দেবো কমেন্টে। আপাতত বলে রাখলাম সোডিয়াম নাইট্রেটকে চিলি সল্টপিটার বলা হয়। তারপরের প্রশ্ন, হেবার পদ্ধতিতে ব্যবহৃত উদ্দীপকের নাম লেখো। মলিবডেনাম,
বা চিহ্ন যদি লিখতে চাও তাহলে এমও, মলিবডেনাম। তারপরে লাস্ট সেট 14, নাইট্রোজেন ঘটিত একটি জৈব সারের নাম ও সংকেত লেখো। এটা হবে হচ্ছে জৈব সারের নাম হচ্ছে ইউরিয়া, সংকেতটা সম্ভবত এরকম হবে NH2CO NH2, আমি দেখে নিচ্ছি একবার, NH2CO NH2, হ্যাঁ NH2CO NH2, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। আর আরেকটা যেটা জানতে চেয়েছে, অথবা অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াকে শোষণ করে যে মুক্ত বা দ্রুত যৌগ উৎপন্ন করে তার সংকেত লেখো। তার সংকেত কিছুই হবে না, তার সংকেত হবে CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড ডট, এই সংখ্যাটাই হচ্ছে মেন ব্যাপার, যে কত অণু অ্যামোনিয়া, 8 অণু অ্যামোনিয়া। ঠিক আছে, এবার অনেক বইয়ে 8-এর বদলে অন্য সংখ্যাও থাকতে পারে। তো যাই হোক, এখান তার মতো প্রশ্ন শেষ হলো। আচ্ছা, এখানে বলেই দিই যে এটাকে সোডিয়াম নাইট্রেটকে চিলি সল্টপিটার কেন বলে। সল্টপিটার অ্যাকচুয়ালি নাম হলো, এই পটাশিয়াম নাইট্রেটকে বলা হয় সল্টপিটার, পটাশিয়াম নাইট্রেটকে বলা হয় সল্টপিটার। এখন এটাকে সল্টপিটার বলা হয় কেন, এটা আজ অবধি আমি জানতে পারিনি, কিন্তু এটাকে বলা হয় সল্টপিটার। তো সোডিয়াম নাইট্রেট আর পটাশিয়াম নাইট্রেট অনেকটা একই, তো এই সল্টপিটার থেকে এই সল্টপিটারকে আলাদা করার জন্য এই নামের আগে খালি একটা চিলি লাগিয়ে দেওয়া হয়েছে। চিলি মানে এখানে লঙ্কা না, এখানে চিলি মানে হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি দেশ, যেখানে আগে এই সোডিয়াম নাইট্রেটের খনি ছিল, বা সোডিয়াম নাইট্রেট প্রচুর পরিমাণে পাওয়া যেত এই দক্ষিণ আমেরিকার চিলি দেশে। সেই দক্ষিণ আমেরিকার চিলি দেশের নাম অনুসারে এটার নাম হয়ে গেছে চিলি সল্টপিটার। তো যাই হোক, এবার পরীক্ষাগারেও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন চ্যাপ্টার থেকে MCQ আর 1 নম্বরের প্রশ্ন শেষ হলো। এর পরের পার্টে আসবে 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে। 2 নম্বর সম্ভবত এই চ্যাপ্টার থেকে দেয় না, আচ্ছা আমি ঠিক মনে নাই, যদি দেয় তাহলে আসবে, আর যদি না দেয় তাহলে 3 নম্বরের প্রশ্ন আসবে। ধন্যবাদ।